আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? একটু কনফার্ম করবি। হ্যাঁ স্যার। ওকে। জায়গাটা সাদা স্ক্রিন শেয়ার করেছি, এটাও দেখতে পাচ্ছিস কিনা? হ্যাঁ এসছে। ওকে, চলো। সবাই একসাথে মাইক অন করবে না, নিজেদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং রেখো। যখন আমি জিজ্ঞেস করব, এক এক করে মাইক অন করে বলবে। একজন মাইক অন করা থাকতে আরেকজন মাইক অন করলে শুনতে খারাপ লাগবে, অর্থাৎ আমি কারোরটাই শুনতে পাবো না। আমি আজকে একেবারে ট্রান্সলেশনের বেসিক, মানে এটা তোমার অবজেক্টিভ ইংলিশেও কাজে লাগবে, আর ডেসক্রিপটিভের ট্রান্সলেশন তো তোমাদের কাজে লাগবেই, যেটা যারা ধরো এবছর মিসলেনিয়াস পরীক্ষা দিচ্ছ, অথবা ক্লার্কশিপ পরীক্ষা দিচ্ছ, বা ভবিষ্যতে দেবে, বা ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবে, হোয়াট এভার দ্য এক্সাম মে বি, ইট উড বি আ বেনিফিশিয়াল ক্লাস, অর মানে উইল গেট বেনিফিটেড। তো সবার প্রথম আমি আজকে কোনো একটা প্যাসেজ ট্রান্সলেশন করাচ্ছি না, আমি ট্রান্সলেশনের ছোট ছোট কিছু নিয়ম, সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমি 1 2 3 4 করে লিখব। দেখো, সবার প্রথম যে কথাটা মাথায় রাখতে হবে, যে ট্রান্সলেশন আমাদের এই লেভেলে যেটা করতে দেয়, সেটা শাব্দিক অনুবাদ নয়, সেটা হচ্ছে ভাবানুবাদ। আচ্ছা, আমার পেনটা কোনো কারণে একটু স্লো কাজ করছে, আমি কালকে ল্যাপটপ একবার ফরম্যাট মেরে নেব। যাই হোক, তাতে ক্লাসের খুব যে অসুবিধা হবে তা নয়। আচ্ছা দেখো, ভাবানুবাদ আর ভাবানুবাদের মধ্যে পার্থক্য কি? আমাকে কেউ একজন বলো, শাব্দিক অনুবাদ আর আর পড়েছো তারাই বলো। আরে আমি অডিবেল তো? সৌমেন, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। তাহলে একটু অ্যান্সার কর বাবা। শাব্দিক অনুবাদ আর বাদ, এই দুটোর মধ্যে বস্তু বা পারতপক্ষে পার্থক্য কি? চলো আমি নাম ধরে ধরে জিজ্ঞেস করি, তাহলে বলতে পারবে। স্যার হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, ভাবানুবাদ বলতে ইনার মিনিং বলতে বোঝায়। আর আচ্ছা, লাইন বাই লাইন ট্রান্সলেশন যেটা, সেটা তো ভাবানুবাদের থেকে পৃথক, যেটা আর কি আলাদা স্যার। হয়নি, একদমই হয়নি, ইনার মিনিং বোঝায় না। আহ সৌমেন যদি বলিস, সৌমেন বলবি? হ্যাঁ স্যার। বল রে বাবা। ওটা স্যার আপনি কোনো ইয়ে থেকে প্যারা তুলে দিয়ে, যেটা ওটা আপনার ইয়ে থেকে বলা। আচ্ছা, ট্রান্সলেশন তারা করিস, তোদের বেসিক আইডিয়াই ক্লিয়ার নেই। কারুর ক্লিয়ার আছে যে বলতে পারবি যে ভাবানুবাদ আর শাব্দিক অনুবাদের মধ্যে পার্থক্য কি? চল আমি বলে দিই। আচ্ছা হ্যাঁ স্যার, হচ্ছে সেই ভাবানুবাদে হচ্ছে মানে একটা যদি একটা কোনো বড় লাইন থাকে, সেখানে হচ্ছে ভেঙে হচ্ছে দুটো লাইনে করা যেতে পারে, কিন্তু শাব্দিক অনুবাদ যেটা আছে সেখানে তো একদম সেম টু সেম যা যা ওয়ার্ড আছে সেটারই যেটা ওয়ার্ড হয়, মানে বাংলাতে থাকলে সেটা ইংলিশ ওয়ার্ডে যেটা হয় সেটাই করা যায়। আর হচ্ছে ভাবানুবাদে আমার মনে হয় হচ্ছে একটু হলেও কিছুটা মডিফাই করা যেতে পারে। আচ্ছা, ভাবানুবাদ বলতে বোঝায়, শুনে নাও পুরো বিষয়টা। সবার প্রথম মোনালিসা যেটা বললো, ভাবানুবাদ মানে ইনার মিনিং, এটা কখনোই নয়। ভাবানুবাদ কখনোই ইনার মিনিং নয়। ভাবানুবাদ বলতে বোঝায়, তুমি যখন বাংলা থেকে ইংরাজি করছো, অথবা ইংরাজি থেকে বাংলা করছো, তুমি সেন্টেন্সের কাঠামো চেঞ্জ করতে পারো, কিন্তু তার অর্থ নয়। এটা হচ্ছে ভাবানুবাদ। যেমন ধরো, কোনো একটা জায়গায় লেখা থাকলো, আমি ছবি আঁকতে
ভালোবাসি। তো এটার শাব্দিক অনুবাদ কি হবে? এটার শাব্দিক অনুবাদ হবে আই লাইক টু অথবা আই লাভ টু ড্র পিকচার, তাই তো? আর এটার ভাবানুবাদ এরকম হতে পারে আই অ্যাম ফন্ড অফ ড্রয়িং পিকচার্স। এইটা হচ্ছে পার্থক্য। এবার বিষয় হচ্ছে তুমি যতক্ষণ না প্রো লেভেলে যাচ্ছ, যতক্ষণ না তুমি প্রো লেভেলে যাচ্ছ, তুমি সরাসরি ইংরেজিতে ভাবানুবাদ করতে পারবে না। তোমাকে বাংলাতেই সেন্টেন্সের অর্থ অপরিবর্তিত রেখে তার কাঠামোকে চেঞ্জ করে দেয়া দরকার। যেমন ধরো ধরো বলা হলো সে অত্যন্ত গরিব, সরি বানান ভুল লিখলাম, সে অত্যন্ত গরিব, ঠিক আছে, রয় দীর্ঘীয় হয় হস্যীয় হয়। তাহলে এটার ইংরেজি আমরা কি করব? হি ইজ পোর বা ভেরি পোর। এইটা হচ্ছে এর শাব্দিক অনুবাদ। এর ভাবানুবাদ হচ্ছে ইংরেজিতে আমি করতে পারবো না, আমি সরাসরি বাংলা বাক্যটাকে আর কি কিভাবে চেঞ্জ করা যেতে পারে যাতে তার অর্থ পরিবর্তিত না হয়, সেই রকম ভাবে আমরা বাংলায় চেঞ্জ করব। তবে মাথায় রাখবে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু বাংলায় চেঞ্জ করে আর ইংরেজিতে করব না, কারণ ইট উইল টেক টু মাচ টাইম। কিন্তু আমরা যেহেতু বিগিনিং প্রসেসে আছি, একেবারে শুরুর দিকে আছি, তাই জন্য আমরা একটু মডিফাই করার চেষ্টা করব। কিরকম? সে অত্যন্ত গরিব, আমি যদি এটাকে বলি সে অত্যন্ত দারিদ্র্যের মধ্যে বসবাস করে। বাক্যের মানে চেঞ্জ হলো? বাক্যের মানে চেঞ্জ হলো? আরে উত্তর দে রে বাবা, উত্তর না দে। স্যার, না স্যার, না না। আচ্ছা, এটাকেই ধর আমি লিখতে পারি দারিদ্র তাহার নিত্য সঙ্গী। এটা তোদের বেঙ্গলি ডেসক্রিপটিভেও কাজে লাগবে। এবার স্যার অত্যন্তটা হলো কি করে? এখানে অত্যন্ত দারিদ্র তো আর লেখা যাবে না, লিখতে হবে অসীম দারিদ্র তার নিত্য সঙ্গী। এইবার দেখ, তুই যদি এটাকে ট্রান্সলেশন করিস কি হবে? এটাকে ট্রান্সলেশন করলে আসবে হি লিভস ইন, অত্যন্ত ভেরি পোভার্টি না লিখা একটা শব্দ শিখিয়ে দিই, অ্যাবিসমাল পোভার্টি। কি বললাম? হি লিভস ইন অ্যাবিসমাল পোভার্টি। এইবার এই যে অ্যাবিসমাল শব্দটা বললাম, এই অ্যাবিসমাল শব্দটার মানে কি? গভীর। গভীর, অতল ইত্যাদি। তাহলে সরি, আমি এ বি আই এস লিখেছি, ওয়াই এস হবে। হ্যাঁ, এ বি ওয়াই এস এম এ এল। এটার সুন্দর বাংলা হচ্ছে অতলান্ত। ঠিক আছে? এইবার এই সেন্টেন্সটাকে যদি তুই ট্রান্সলেট করিস অসীম দারিদ্রতার নিত্য সঙ্গী, তাহলে এটার ইংরেজি হবে যে পোভার্টি ইজ হিজ কম্প্যানিয়ন। ঠিক আছে? পোভার্টি ইজ হিজ কম্প্যানিয়ন। এখানে কিন্তু ফ্রেন্ড লেখা যাবে না, কারণ ফ্রেন্ড ইজ আ পজিটিভ ওয়ার্ড। দারিদ্র কখনোই পজিটিভ ওয়ার্ড নয়। এইবার তোকে ট্রান্সলেশন করতে দেবে হচ্ছে সে অত্যন্ত গরিব, তার ভাবানুবাদ করবি হি লিভস ইন অ্যাবিসমাল পোভার্টি, অথবা পোভার্টি ইজ হিজ কম্প্যানিয়ন। এবার আরেকটি শব্দ আছে গ্রাস করা। গ্রাস করার ইংরেজি কি? ই দিয়ে বল শব্দটা। এনগালফ। এনগালফ। আমরা লিখতে পারি পোভার্টি এনগালফস হিম। এখানে অ্যাবিসমাল পোভার্টি, অ্যাকিউট পোভার্টি, যা ইচ্ছা দিয়ে দে। দারিদ্র তাকে গ্রাস করেছে, তার মানেই কি? সে অত্যন্ত গরিব। তাহলে দেখ, সে অত্যন্ত গরিব, এটার শাব্দিক অনুবাদ হচ্ছে হি ইজ ভেরি পুয়ার, কিন্তু এর ভাবানুবাদ হচ্ছে পোভার্টি এনগালফস হিম, হি লিভস ইন অ্যাবিসমাল পোভার্টি।
পোভার্টি ইজ হিজ ডেইলি কম্প্যানিয়ন, এটা। একই রকম ভাবে দারিদ্রতার নিত্যসঙ্গী, এইটার ট্রান্সলেশন হচ্ছে, মানে শাব্দিক অনুবাদ হচ্ছে পোভার্টি ইজ হিজ কম্প্যানিয়ন, কিন্তু এটার ভাবানুবাদ হচ্ছে হি ইজ পুর, এটার ভাবানুবাদ হচ্ছে হি লিভস ইন পোভার্টি। অর্থাৎ ভাবানুবাদ মানে এর মূল অর্থটা আমাকে প্রকাশ করতে হবে। যেমন ধর, বলা হলো চারিদিকে শ্মশানের নিস্তব্ধতা। হোয়াট ইজ দ্য ইংরেজি অফ শ্মশানের নিস্তব্ধতা? পিন ড্রপ সাইলেন্স। ভেরি গুড। পিন ড্রপ সাইলেন্স যেটা বললি, দিস ইজ ভাবানুবাদ। আর এর শাব্দিক অনুবাদ কি হবে? সাইলেন্স অফ গ্রেভিয়ার্ড। কি হবে? সাইলেন্স অফ গ্রেভিয়ার্ড। আমরা সাইলেন্স অফ গ্রেভিয়ার্ড করব না, আমরা কি করব? আমরা করব পিন ড্রপ সাইলেন্স। তোকে যদি বাংলা অনুবাদও করতে দেয় স্যার, ইংরেজিতে লেখা থাকলো পিন ড্রপ সাইলেন্স, তুই যদি লিখিস চারিদিকে পিন পড়া নিস্তব্ধতা, সেটা অত্যন্ত বোকা বোকা বাংলা হবে। ঠিক আছে? সেটা অত্যন্ত বোকা বোকা বাংলা হবে। তোকে তখন লিখতে হবে চারিদিকে অপার শূন্যতা, অসীম শূন্যতা, শ্মশানের নিস্তব্ধতা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আরো কিছু সেন্টেন্স বলছি। একদা এক বালক বিদ্যালয় হইতে এটা পিকে দে সরকারের প্রথম আনসলভ ট্রান্সলেশন। একদা এক বালক, অমিত এক মিনিট, এনেছো? আচ্ছা। একদা এক বালক বিদ্যালয় হইতে অপর এক বালকের পুস্তক চুরি করিয়া আনিয়াছিল। আমি ইংরেজি চাইছি না, এই বাক্যটাকে বাংলায় পরিবর্তন করে দেখাও। এটাকে ইংরেজিতে বলা হয় প্যারাফ্রেজ। এটাকে ইংরেজিতে কি বলা হয় বাবা? প্যারাফ্রেজ বা প্যারাফ্রেজিং। একদা এক বালক বিদ্যালয়, দেখ সরাসরি ইংরেজিতে ভাবানুবাদ করার চাপ হবে প্রথম প্রথম, শিখে গেলে তো মাখন পুরো। কিন্তু যতদিন না শিখছিস, বাংলাটাকে চেঞ্জ করে সেটাকে ইংরেজি করবি, দেখবি এটা অটোমেটিক্যালি আগেরটার ভাবানুবাদ হয়ে যাবে। এটাকে বাংলায় এক একজন বল যে স্যার এটা, এই বাক্যটাকে অন্য আর কিভাবে লেখা যেতে পারে। আমি অডিবেল রে? স্যার বলবো? হ্যাঁ বল। হ্যাঁ স্যার। বলছি স্কুলের অন্য একটা ছেলের থেকে একটা ছেলে বই চুরি করে এনেছিল। একই তো মানে হলো, গঠন তো একই হলো। ঠিক আছে তাহলে, আর আমি এইভাবেই ভাবলাম একটুখানি। আর একটু মানে ইংরেজি যেন সেম না হয়, বাংলার কাঠামো বদলে দিতে হবে। দেখো, স্যার বিদ্যালয় হইতে একটি বালকের বই চুরি গেল। খেয়াল করে দেখো, তুমি যদি এটাকে এইভাবে লেখো যে একদা এক বালকের পুস্তক চুরি করে অন্য এক বালক এনেছিল, কাঠামো একই থাকবে, তাতে তোমার ভাবানুবাদ হবে না। তোমাকে স্ট্রাকচারাল চেঞ্জ করতে হবে। বিদ্যালয় হইতে এক বালকের বই চুরি গেল, কমা চুরি করিল অন্য এক
বালক। দেখো তো দুটোর মানে এক, কাঠামো আলাদা কিনা। হ্যাঁ স্যার। মাথায় রাখবি ট্রান্সলেশন তুই তখনই ভালো শিখবি, তোর কি কি স্বাধীনতা আছে এটা আগে বোঝ। যদি কোনো বাক্য সিম্পল থাকে তুই সেটাকে কমপ্লেক্স, কি লিখলাম এটাও কাজ করছে না ঠিক মতো আজকে, সেটাকে কমপ্লেক্স অথবা কম্পাউন্ডে কনভার্ট করতে পারিস। কোনো বাক্য কমপ্লেক্সে থাকলে তাকে কম্পাউন্ডে করতে পারিস, কম্পাউন্ডে থাকলে তাকে সিম্পলে করতে পারিস, সিম্পলে থাকলে তাকে কমপ্লেক্সে করতে পারিস। এই সম্পূর্ণ তোর স্বাধীনতা আছে। আচ্ছা, কোনো ভয়েস যদি প্যাসিভে থাকে তুই চাইলে সেটাকে ট্রান্সলেশনের সময় অ্যাক্টিভে কনভার্ট করতে পারিস, কিন্তু উল্টোটা করবি না। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস দেয়া থাকলে সেটাকে প্যাসিভে করবি না। কেন? কারণ প্যাসিভ হচ্ছে ইংরেজির একটা দুর্বল স্ট্রাকচার হিসেবে পরিগণিত হয়। তো প্যাসিভ থাকলে তাকে অ্যাক্টিভে কর, কোনো আপত্তি নেই। হ্যাঁ, যদিও রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে আমাদের প্যাসিভ দরকার হয়, বেশ কিছু সেন্টেন্স প্যাসিভ আমাদের লিখতে হয়। কেন সেটা আমি রিপোর্ট রাইটিং আলোচনা করব যখন, তখন বলে দেব। ঠিক আছে? তো এইটা হচ্ছে বিষয়। আমি একটা ছোট্ট সেন্টেন্স বলছি। ধরো বলা হলো, আচ্ছা এটা একটা 2 নম্বর, মানে কি কি ভাবে তুই প্যারাফ্রেজ করতে পারবি। প্যারাফ্রেজ মানে একই বাক্যকে ভিন্নভাবে ঘুরিয়ে বলা। একটা তো গেল হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে চেঞ্জ করতে পারবি, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারবি, কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবি না। 3 নম্বর যেটা করা যাবে না সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করা যাবে না। এই কথাটা একটু নোট করে নে। যদি কোনো বাক্য ইনডিরেক্ট স্পিচে থাকে ইনডিরেক্টেই রাখবি, যদি কোনো বাক্য ডিরেক্ট স্পিচে থাকে তাহলে সেটাকে ডিরেক্টই রাখবি। অর্থাৎ বিশেষত যদি কোটেশন দেয়া থাকে সেই কোটেশনটাকে ডিকোড করবি না। তোরা খাতা পেন নিয়ে বসেছিস কি রে বাবা? হ্যাঁ স্যার, হ্যাঁ খাতা পেন স্যার। আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অর্থাৎ কোনো বাক্য যদি তোর কোটেশনের মধ্যে আছে সেটাকে তুই কোটেশন তুলে ইনডিরেক্ট স্পিচ করে দিলি, এই মূর্খামিটা করবি না। 4 নম্বর আর কিভাবে করা যায় মাথায় রাখবি, যখনই কোনো নেগেটিভ সেন্টেন্স পাবি তাকে অ্যাসার্টিভে কনভার্ট করবি, কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স পেলে তাকে নেগেটিভে কনভার্ট করবি, কিন্তু মাথায় রাখবি তাদের মিনিং যেন চেঞ্জ না হয়, মিনিং একই থাকে। কিরকম মিনিং একই থাকে? ধর বলা হলো সে দুর্বল, স্যার তো নেগেটিভ করতে দিয়েছে, সে দুর্বল। এটার পজিটিভ সেন্টেন্স, পজিটিভ মানে কিন্তু স্যার দুর্বল তো নেগেটিভ না, না সেন্সের কথা বলছি না। নেগেটিভ মানে হচ্ছে নো নট থাকা, নো নট না থাকা মানেই সেটা পজিটিভ সেন্টেন্স। সে দুর্বল, তাহলে নয় শব্দটা নেই, তাহলে এটাকে নেগেটিভ করলে কি হবে? সে দুর্বল নয় হবে তো নাকি? হি ইজ নট স্ট্রং। একদম। তো মাথায় রাখবি এইটা লিখলেন হবে না, তোকে লিখতে হবে সে সবল নয়। এই চেঞ্জের কথাটা বলেছি, এই চেঞ্জের নয়। কেন 2 নম্বরটা করা যাবে না? এটাতেও তো নয় আছে। তার কারণ হচ্ছে এখানে মিনিং বদলে যাচ্ছে। এগুলো না প্র্যাকটিস করতে করতে তোর মনের মধ্যে একটা মেকানিজম হয়ে যাবে, তুই জিনিসটাকে অন্যভাবে দেখতে শিখবি। ধর বলা হলো, কিংবা ধর সেখানে বলা হলো সে সবল, তখন লিখবি সে একেবারেই দুর্বল নয়। ধর কোনো জায়গায় বলা হলো একটা সেন্টেন্স, সন্ধ্যের সময় সে ঘরের সামনে হাজির হলো। প্যারাফ্রেজ কর। ইংরেজি পরে হবে, আজকে বাংলা শিখি, নেক্সট ক্লাসে নয় ইংরেজি শিখবো। আজকে তোকে চোখ মানে চোখ দেখিয়ে দেবো যে এটাকে এইভাবে দেখতে হয়। অধিকাংশ ছেলে এটা জানেই না, প্রথমেই পেয়ে ট্রান্সলেশন করতে শুরু করে। এটা হবে সন্ধ্যের সময় সে অনুপস্থিত ছিল না ঘরে। মানে এটা আমি ভুল করে মিনিং বললাম। চেঞ্জ হয়ে যাচ্ছে, মিনিং হয়ে যাচ্ছে, মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। উপস্থিত ছিল, হাজির হলো।
হাজির হলো মানে তো বাইরে থেকে, মানে বাইরে ছিল সেটা ভেতরে এলো। তাহলে বাইরে ছিল না হবে, এটা মানে একটা এরকম একটা বাইরে হবে। ছিল না মানে ঘরে তো আগে থেকে ছিল সেটা যখন বোঝাবে। সন্ধে হলো সে ঘরের সামনে হাজির হলো। হ্যাঁ, কিছুটা ঠিক হলো। ও কি করলো? কমপ্লেক্স সেন্টেন্স করলো। আমি চাইলে সেন্টেন্সটাকে দেখ আরো সুন্দর করে দেব। তখন সন্ধ্যা ঘরের সামনে এসে দাঁড়ালো সে। বাংলাতেও তোদের কাজে লাগবে। বাংলা যখন বাক্য লিখবি, বাংলায় যে প্রেসি থাকে, বাংলায় কি বলো ওটাকে, সারসংক্ষেপ। অবশ্যই ছোট করতে হবে, কিন্তু সাথে সাথে তার কাঠামোর পরিবর্তন করতে হবে। তুই ভাবতে পারবি না, মানে এর আগে তুই সন্ধ্যের সময়, স্যার ইন দা ইভিনিং, এটাই করতিস, ঠিক আছে? কিন্তু এবার কি করবি? ইট ওয়াজ ইভিনিং, আলাদা করে করবি। ইট ওয়াজ ইভিনিং, ঘরের সামনে এসে দাঁড়ালো সে। তাহলে এখানে হি অ্যারাইভড অ্যাট করতে পারিস, এইবার শব্দ চেঞ্জ কর, অ্যারাইভড অ্যাট করতে পারিস, অথবা অ্যারাইভড অ্যাট এর পরিবর্তে রিচড ব্যবহার করতে পারিস। আচ্ছা, অ্যারাইভ আর রিচের মধ্যে পার্থক্য, রিচ শব্দটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ তুই যদি রিচ ব্যবহার করিস তার সাথে আর অ্যাট এর দরকার হয় না, প্রিপোজিশন লাগে না। কিন্তু তুই যদি অ্যারাইভ ব্যবহার করিস তার সাথে প্রিপোজিশন দরকার হবে, ঠিক আছে? তাহলে হি রিচড হিজ হোম হতে পারে, অথবা হি অ্যারাইভড অ্যাট হিজ হোম হতে পারে। অথবা এইবার একটু মাস্টারি শেখাই। মাস্টারি বলতে কি, কায়দা। হি কেম নিয়ার হিজ হোম, না লিখে, এটা অনেকেই লিখতে পারবে, সে ঘরের কাছে এলো। হি নিয়ার্ড হিজ হোম, এটা কেউ লিখবে না। মাথায় রাখবি, নিয়ার শব্দটা ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। কি বললাম বাবা? নিয়ার শব্দটা ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে, এবং নিয়ার শব্দটা যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন হচ্ছে কোনো কিছুর কাছাকাছি আসা, এইটা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। নিয়ার আমরা জেনারেলি অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করেছি। যেমন ধর একটা সেন্টেন্স বললাম, মায়ের মৃত্যুর পর, না মায়ের মৃত্যুর পর লিখলাম না, লিখলাম তাহার মাসি তাহাকে প্রতিপালন করেছিল। বল। He was taken care by his aunt. হি ওয়াজ, আমি লিখছি তোর কথা অনুযায়ী বাবা, হি ওয়াজ টেকেন কেয়ার অফ বাই, টেক কেয়ার অফ, হ্যাঁ ফ্রেজটা, বাই হিজ আন্ট। এটা খুব ভালো বলেছিস, আন্টি বলে কিন্তু ইংরেজিতে শব্দ নেই, কথাটা আন্ট এক হতে পারে। বাট এখানে একটা যে সমস্যা, কে বললি এটা, মোনালিসা? হ্যাঁ স্যার। এখানে একটা জিনিস যেটা হলো, আমরা প্রথম বলেছিলাম we should always try to avoid passive structure. Sir, his aunt reared him. His aunt reared him, খুব ভালো। His aunt reared him, rear মানে কি, প্রতিপালন করা। আর his aunt took care of him, এটাও হতে পারে। আর আর বলতে পারবি কি রে মা? একটা শব্দ বলছি, যে শব্দটা তোরা অনেকে শুনেছিস, অনেকে শুনেছিস, আমি না বোকার মতো কথা বললাম, তোরা সবাই শুনেছিস, কিন্তু সেই শব্দটা যে এইভাবে ব্যবহৃত হয়
এটা তোদের জানা নেই। কি লিখলাম শব্দটা? পড় একটু জোরে জোরে। মাদার। এটার Mother. মানে হচ্ছে প্রতিপালন করা, ব্র্যাকেটে মায়ের মতো। আমি যদি লিখি his aunt mothered him, কেমন হবে? বাকি 5 জন লিখবে? আচ্ছা, এইবার যে প্রতিপালন করার জন্য মাদার শিখিয়ে দিলাম, মুখস্থ করলে চলবে না। ইউ নিড টু নো দ্য ইউজ অফ আ পার্টিকুলার ওয়ার্ড। এখানে যদি তার আন্টের জায়গায় আঙ্কেল প্রতিপালন করত, তাহলে কিন্তু মাদার শব্দটা ব্যবহার করা যেত না। অর্থাৎ যখন কোনো মহিলা মায়ের মতো প্রতিপালন করে, একমাত্র সেই ক্ষেত্রেই মাদার শব্দটা ব্যবহৃত হয়। আচ্ছা, মাদার শব্দের ভার্ব হিসেবে আরো একটি মানে আছে, সেটা কি? গিভ বার্থ টু, অর্থাৎ প্রসব করা। আবার মাদার শব্দের, এটা ভার্ব হিসেবে বলছি, এমনিতে তো নাউন হিসেবে মা মানে নাউন হিসেবে তো মা, তাই না? এটা তো আমরা সবাই জানি। কিন্তু ভার্ব হিসেবে মাদার শব্দটা প্রসব করা অর্থেও ব্যবহৃত হয়। স্যার আর নারীর কোডটা কি ইউজ করা যেতে পারে? বুঝলাম না। নারিশ, হ্যাঁ নারিশ করা যেতে পারে। নারিশ শব্দটা এক্ষেত্রে না একটু মানে ভারী শব্দ হয়ে যাবে। নারিশ করা একটু ভারী শব্দ হয়ে যাবে, মানে একটু ভালোভাবে প্রতিপালন করা, মানে ওইভাবেই আর কি। এখানে সব থেকে ভালো শব্দ হবে হচ্ছে রিয়ার, টেক কেয়ার অফ। আরো একটা ফ্রেজাল ভার্ব আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আর সব থেকে Brought ভালো, up. হ্যাঁ বাবা, হ্যাঁ এক্স্যাক্টলি, ব্রিং Brought আপ। up. ব্রিং আপ হ্যাঁ, মানে মানে পাস্ট আমি টেন্সে bring ব্রট up আপ ওটা, হবে। হ্যাঁ, হ্যাঁ brought up, হ্যাঁ হ্যাঁ। ব্রিং আপ। অ্যাকচুয়ালি ব্রিং আপ বা রিয়ার এই দুটো শব্দই কমনলি ব্যবহৃত হয়। বাট যখনই তুই মাদার শব্দটা ব্যবহার করবি, মাদার মানে হচ্ছে মায়ের অনুপস্থিতিতে মায়ের মতো প্রতিপালন করা, তাহলে এটা অসাধারণ যাবে এই লেখাটার সাথে। আচ্ছা, তারপর দেখ এখানে একটা ছোট্ট শব্দ বলি, এর আগে একটা কথা লিখেছিলাম যে এক বালক অন্য এক বালকের বই চুরি করে এনেছিল। তাহলে এই চুরির ইংরেজি কি হবে? স্টিল। 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 আমি এখানে স্টিল না লিখে পিলফার লিখবো। বলবি স্যার সিনোনেম লিখছেন বেশ মজা, তা না, সিনোনেমের জন্য না। আমি সিনোনেম নিয়ে না এক ফোঁটা ভাবিত নই। কেন? সিনোনেম মানে একই শব্দের আরেকটা ওয়ার্ড, তাই না? আমি সিনোনেম নিয়ে ভাবিত না। আমি যদি স্টিল আর পিলফার মানে একই হয়, তাহলে সিনোনেম হ্যাঁ শুনতে ভালো লাগবে ওই অবধি, না সেইটার কথা নয়। স্টিল আর পিলফারের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। যখন চুরির মাত্রা কম হবে, তখন আমরা পিলফার ব্যবহার করব। আর যখন চুরির মাত্রা বেশি হবে, তার মানে আমি কিন্তু চোরের পক্ষ নিচ্ছি না। খুব ভালো করে বোঝ, একটা বাচ্চা ছেলে ক্লাস 3-4-এ পড়ে, সে অন্য একটা ছেলের বই চুরি করেছে। এই চুরি করা আর পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর খাটের তলায় লাখ লাখ কোটি কোটি টাকা যে চুরি করে পাওয়া গেছে, এই দুটো চুরি কি সেম? দুটোই কি এক? এইখানে পিলফার শব্দটার মানে হচ্ছে না বলে নেয়া। ভালো করে ভেবে দেখ, না বলে নেয়া চুরি করা দুটোই কিন্তু এক, পার্থক্য নেই। কিন্তু না বলে নেয়ার মধ্যে অপরাধের যে জায়গাটা, সেটা একটু হলেও না খাটো হয়। আমি কিন্তু কখনোই বলছি না যে একটা ক্লাস 4-এর বাচ্চাকে চুরি করতে তুমি সমর্থন করো, সেইটা না। একটা ছেলে আরেকটা ছেলের বই চুরি করেছে, না, একটা বালক অন্য একটা বালকের বই ছোটবেলায় না বলে নিয়ে এসেছিল, মিনিং একই থাকছে। কিন্তু দেখ, ওই যে চুরির মধ্যে শব্দের যে ঝাঁজটা আমি কমিয়ে দিলাম, এবং এই মানে যে ডিগ্রি ঝাঁজ অফ কমানো, ক্রাইমটা কম, তাই তো স্যার? এক্স্যাক্টলি ডিগ্রি অফ ক্রাইম নয়, ডিগ্রি অফ টোন, দ্য ডিগ্রি অফ টোন হ্যাজ বিন মিনিমাইজড। কিন্তু তার মানে কখনোই এমন বলবি না যে ওকে সাপোর্ট করছি, সেটা নয়। সে চুরি করলো না, সে না বলে নিয়ে এলো, এটাই ভাবানুবাদ।
এখানেই ধর একটা প্যাসেজ দিত যে পার্থ চট্টোপাধ্যায় লোকজনের মানে এসএসসির টাকা না বলে নিয়ে নিয়েছে, সেটা ট্রান্সলেশন আমরা করতাম যে ছিনতাই করেছে। এটা ভাবানুবাদ। আচ্ছা, একটু পলিটিক্যাল কথা হয়ে যাচ্ছে, বাট মানে আমি বোঝানোর জন্য আর কি বলবো, এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, কেউ তৃণমূলের সাপোর্টার হলে রাগ করিস না, জয় বাংলা। এরপরে এইটা হচ্ছে একটা বিষয় গেল। এরপর কি বলবো, সন্ধ্যের সময় সে ঘরের সামনে হাজির হলো, তখন সন্ধ্যা, ঘরের সামনে এসে দাঁড়ালো সে, তাহলে তখন সন্ধ্যা ইংরাজি কি? ইট ওয়াজ ইভিনিং, হে নিয়ার্ড হিজ হোম। ঠিক আছে? অথবা চাইলে এই দুটো সেন্টেন্সকে ঘুরিয়েও দিতে পারি, হি নিয়ার্ড হিজ হোম অথবা হি এন্টার্ড হিজ হোম, কমা বা সেমিকোলন, ইট ওয়াজ ইভিনিং দেন। ক্লিয়ার? তোরা একটা হ্যাঁ স্যার। বাংলা বাক্য বল ছোটখাটো। কিরে, ইন্টারেস্টিং লাগছে? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, হ্যাঁ। কিছু নতুন শিখতে পারছি। বল, তোরা একটা বাংলা বাক্য বল, যে কোনো। স্যার, সে কথা বলতে বলতে ঘরের বাইরে বেরিয়ে গেল। সে কথা বলতে বলতে ঘরের বাইরে বেরিয়ে গেল। প্যারাফ্রেজ কর বাংলাতে, ইংরেজিতে পরে করব। এনিওয়ান? সে কথা বলছিল, সেই অবস্থাতেই সে বের হলো। লিখতে পারি কি পারি না? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। সহজ হয়ে গেছে কথার ব্যাপারটা আর কি। এবং একই সাথে এটা ভাবানুবাদও হলো, প্যারাফ্রেজও হলো। অথবা সে যখন কথা বলছিল, না সরি ভুল বললাম, সে যখন ঘর থেকে বের হলো, তখন সে কথা বলছিল। তোদের কাজ হচ্ছে এটা দিয়ে দিলে এটা ট্রান্সলেশন করবি, এটা দিয়ে দিলে এটা ট্রান্সলেশন করবি, তোর অটোমেটিক ভাবানুবাদ হয়ে যাবে। তাহলে প্রথম, সে কথা বলতে বলতে ঘরের বাইরে বেরিয়ে এলো, কি হবে? হি কেম আউট। বল কি হবে? অফিস রুম while টকিং, বা শুধু টকিং দিলেও হবে। সে কথা বলছিল, হি ওয়াজ, আচ্ছা এটা যদি মোবাইল ফোন হয় তাহলে সে কথা বলছিল, হি ওয়াজ টকিং হবে না, হি ওয়াজ অন আ কল। মানে দেখ, লেখার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে কি করে, তোকে তো আর সিঙ্গেল লাইন ট্রান্সলেশন দেবে না। সে কথা বলতে বলতে ঘরের বাইরে বেরিয়ে এলো মানে নিশ্চয়ই সে ফোনে কথা বলছিল, ভালো করে ভেবে দেখ। কারণ সে যদি অন্য একটা লোকের সাথে কথা বলে তাহলে তাকেও বেরোতে হবে, একেও বেরোতে হবে। এটা তোকে প্যাসেজের সেন্স দেখে করতে হবে। হি ওয়াজ অন আ কল and he came out talking. 3 নম্বর, when he came out of his room, he was on a call. তোকে এই সেন্টেন্সটা দেবে, তার ট্রান্সলেশন এটা হবে। তোকে এই সেন্টেন্সটা দেবে, তার ট্রান্সলেশন এটা হবে।
তোকে এই সেন্টেন্সটা দেবে, তার ট্রান্সলেশন এটা করবি। আমি কি বলতে চাইছি সবার কাছে কি ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ স্যার, Yes, বুঝতে sir. পারছি। চল আরেকটা স্যার সেন্টেন্স দি। যখন হ্যাঁ বাবা, ট্রান্সলেশন দেবে আমরা কি প্যারাফ্রেজ করে করবো? এভাবেই প্যারাফ্রেজ করে করতে হবে, তাই তো? এটাই তো করতে হয়, আচ্ছা এটাই তো করতে হয়। তোরা তো একদম ধত্তকটা মার পেরেক। যেমন ধর একটা জিনিস বললাম, সে উত্তর দিল না। নর্মালি তোরা কি করিস? এটা আমি প্যারাফ্রেজও করব না, বাংলা আর ইংরেজির একটা পার্থক্য তোদের বোঝানোর He চেষ্টা did not. করব। ভেরি গুড। হি ডিড নট অ্যান্সার। এটা অনেকে কি করবে, হি ডিড নট গিভ অ্যান্সার, যেহেতু দিল আছে। আরে অ্যান্সার নিজেই ভার্ব, গিভ অ্যান্সার করার দরকার হয় না, হি ডিড নট অ্যান্সার দিলেই হবে। এইবার এটাকে যদি প্যারাফ্রেজ করিস, we got no response। 3 নম্বর, He was kept silent. he was kept silent হয় না, he was মানে তো প্যাসিভ হয়ে যাচ্ছে, তাকে চুপ করিয়ে রাখা হলো, সেটা নয়, he kept silence। অথবা আরো ভালো হয়, he did not utter a single word। ঠিক আছে? অথবা একটা নতুন স্ট্রাকচার শিখিয়ে দিই, he was silent, এটাকে প্যারাফ্রেজ করে এইভাবে লিখতে পারিস, সাইলেন্ট, তারপরে অ্যাজ দিবি, তারপরে হি দিবি, অ্যাপিয়ার্ড। সাইলেন্ট অ্যাজ হি অ্যাপিয়ার্ড মানেই হচ্ছে হি ওয়াজ সাইলেন্ট। যেমন হি ওয়াজ ব্লাইন্ড, কি হবে? ব্লাইন্ড অ্যাজ হি অ্যাপিয়ার্ড। ধর বলা হলো হি ওয়াজ পুয়ার, কি হবে এবার তোরা বল? Poor as he was appeared. ওরে ওয়াজ কোথা থেকে পাচ্ছিস? ঠিক আছে, এখানে এই অ্যাপিয়ার্ড না লিখে ওয়াজও লিখতে পারিস, পোর অ্যাজ হি ওয়াজ। অ্যাপিয়ার্ডটা বেটার সাউন্ড। আরো কিছু সেন্টেন্স বল, তোদের দিয়ে বলাচ্ছি, নালে ভাববি স্যার আগে থেকে মুখস্থ করে এসছে। বল বাবা। বাংলা বাংলা। স্যার, আমি ঘুরতে গিয়ে মোমো খেয়েছিলাম। আমি ঘুরতে গিয়ে মোমো খেয়েছিলাম। এটার প্যারাফ্রেজ কি? আমি ঘুরতে গিয়েছিলাম এবং মোমো খেয়েছিলাম। আমি সেদিন মোমো খেয়েছিলাম, আমি আমার ট্যুরের সময় মোমো খেয়েছিলাম। অথবা আমি মোমো খেয়েছিলাম দাড়ি, সেটা আমার একটা জার্নি ছিল। 4 নম্বর, যখন যখন আমি ঘুরতে গিয়েছিলাম তখন আমি মোমো খেয়েছিলাম। তবে এই যখন তখন একটা ভুল ছাত্রছাত্রীরা করে, সেটা হচ্ছে ওয়েন এর সাথে দেন ব্যবহার করে ফেলে। মাথায় রাখবি, ওয়েন যদি সেন্টেন্সে ব্যবহৃত হয় তার সাথে দেন ব্যবহৃত হয় না। একই রকম ভাবে সেন্টেন্সে যদি ইফ ব্যবহৃত হয় তার সাথেও দেন ব্যবহৃত হয় না। এটা আমাদের মানে ওটাকে কি বলে, প্রমাদ দোষ না কি একটা বলে, মানে এটার সাথে ওটা চলেই আসে। মানে ওয়েন হি কেম, না, ইফ হি কাম দেন আই উইল গো। আরে ভাই, ইফ হি কাম আই উইল গো হবে, ইফ হি কাম দেন আই উইল গো হবে না। এটা একটু নোট করে রাখ, যে ওয়েন অথবা ইফ যদি সেন্টেন্সে থাকে তাহার সঙ্গে আমরা কি ব্যবহার করব না রে মা? কি ব্যবহার করব না রে বাবা? Then, দেন then. ব্যবহার করব না। স্যার, স্যার তাহলে একটু কমা দিয়ে দেবো, ইফ হি কামস কমা আই উইল গো। একটু কমা না, তোকে কমাটা দিতে হবে।
মানে তুই কি ভাবছিস দেন দেবো না, তার পরিবর্তে একটা মানে স্যার বিরিয়ানি নেই আপনি একটু খিচুড়ি খেয়ে যান, সেরকম না, তোকে কমা দিতেই হবে। এই নিয়মটাও বলে দিই, দেখ। ইফ ইউ কাম, সরি, আচ্ছা আমি একটা এরি পেন ইউজ করি, হ্যাঁ সব থেকে ভালো হবে, তাহলে আর লেখা নিয়ে এত সমস্যা হবে না। আমি জুমেরি পেনটা ইউজ করি। অ্যানোটেশন কোথায় রে? আয় আয় আয়, ধর বলা হলো, কালার চেঞ্জ করে কোথা থেকে, হুম হুম। ধর বলা হলো ইফ ইউ কাম আই উইল গো বা আই উইল স্টে। এই যে ইফ ইউ কাম, দিস ইজ সাব ক্লজ। আই উইল স্টে, দিস ইজ মেইন ক্লজ। সাব ক্লজের আরেকটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। মেইন ক্লজের আরেকটা নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবং এটা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। কিসের উদাহরণ? কমপ্লেক্স। মাথায় রাখবি, যদি দেখা যায় যে একটা সাবঅর্ডিনেট ক্লজ আরেকটা প্রিন্সিপাল ক্লজ আছে, মানে দুটো দু ধরনের ক্লজ, একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট, তাকে আমরা বলি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর যদি দেখা যায় দুটোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাকে আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স, যদিও সেটা এই পার্টের বিষয় নয়, তাই আমি আপাতত স্কিপ করলাম। ফর দ্য টাইম বিং আমি তোদের যেটা বোঝাতে চাইছি, কমপ্লেক্স সেন্টেন্সে একটা ডিপেন্ডেন্ট পার্ট থাকবে, একটা ইন্ডিপেন্ডেন্ট পার্ট থাকবে। যদি ডিপেন্ডেন্ট পার্টকে আগে বসাস, আই রিপিট, যদি সাবক্লজ বা ডিপেন্ডেন্ট পার্টকে আগে বসাস, তাহলে অবশ্যই তারপরে কমা ব্যবহৃত হবে। কিন্তু যদি উল্টোটা করিস, তাহলে কমা হবে না। অর্থাৎ এই সেন্টেন্সটাকে তুই যদি ঘুরিয়ে লিখিস, আই উইল স্টে ইফ ইউ কাম, তাহলে এটা হচ্ছে সাব ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। আচ্ছা, মেইন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ একই ব্যাপার। তাহলে যখন প্রিন্সিপাল ক্লজ আগে থাকছে, তখন সাবঅর্ডিনেট ক্লজ পরে থাকলে, যেহেতু কনজাংশনটা মাঝখানে চলে আসছে, ইউ নিড নট পুট আ কমা। বাট ইফ ইউ স্টার্ট অর বিগিন দ্য সেন্টেন্স উইথ সাব ক্লজ, ইউ মাস্ট পুট আ কমা। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? তাহলে স্যার ওর পরিবর্তে দিতে হবে কথাটা নয়, ওর পরিবর্তে নয়, ওখানে কমাই দিতে হয়। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড, অসুবিধার কিছু নেই। বল আরো কিছু, তোরাই সেন্টেন্স বল, স্যার আমার বলছিলাম সুবিধা এর হবে। পরে তো স্যার লিখলে কোনো প্রবলেম ছিল না। শ্যাল লেখা যায়। কন্ডিশনাল সেন্টেন্সে আমরা শ্যালের জায়গায় উইলকে প্রেফার করি। ইংরেজিতে তিনটে ক্ষেত্র আছে। আচ্ছা, সবার আগে একটু ক্লিয়ার করে দিই, মডার্ন ইংলিশে আমরা আই এর পর শ্যাল উইল দুটোই ব্যবহার করতে পারি, যদিও আই এর পর শ্যাল ব্যবহার করাটাই দস্তুর। তাহলে স্যার আই এর পর উইল কেন ব্যবহার করি? আমরা বর্তমানে যে ইংরেজিটা শিখছি, সেটা হচ্ছে জগা খিচুড়ি ইংরাজি। কেন স্যার জগা খিচুড়ি ইংরাজি? ভালো করে বুঝে দেখ বা ভেবে দেখ, আমরা কোন দেশের ইংরাজি শিখি। আমাদের প্রথম যে ইংরাজি শেখা, সেটা কিন্তু ব্রিটিশদের ইংরাজি। কেন? তার কারণ হচ্ছে ভারতবর্ষে 200 বছরের ওপর ব্রিটিশ সরকার রাজ করেছে। তাহলে স্বাভাবিকভাবে আমরা ইংরাজিটা ওদের থেকেই শিখেছি। তাহলে যদি তুই ব্রিটিশ ইংলিশ বা ইংল্যান্ডের ইংলিশকে ধরিস, তাহলে আই এর পর শ্যাল ব্যবহার করাটাই দস্তুর। কিন্তু 1990s থেকে ভারতবর্ষে কম্পিউটারের প্রবেশ ঘটেছে বা অনুপ্রবেশ ঘটেছে, এবং কম্পিউটারের যেটা ওএস সিস্টেম, সেটা হচ্ছে মাইক্রোসফট, যেটা তোমার আমেরিকান কোম্পানি, বিল গেটস এর কোম্পানি।
এইবার এই কম্পিউটারের প্রভাব গত 20-30 বছরে ভারতবর্ষে এতটা ছেয়ে গেছে, অ্যাকচুয়ালি 90s নয়, 80s থেকে এসেছে। এই গত 30-40 বছরে কম্পিউটারের প্রভাব যতটা ছেয়ে গেছে, তো তার ফলে আমরা আমেরিকান ইংলিশটাও আস্তে আস্তে অ্যাডপ্ট করেছি। যেমন দেখবি আমরা কিন্তু এখন একই বানান দুটো লিখি, যেমন সেন্টার। দেখবি তুই যদি কম্পিউটারে সেন্টার বানান CENTRE লিখিস, তোকে ভুল দেখাবে, নিচে এই লাল রঙের এরকম কিছু কিছু সাইন আসবে। কেন? কারণ ওটা ব্রিটিশ স্পেলিং, আমেরিকান কম্পিউটারে নেবে না। একই রকম বানান হচ্ছে, তাহলে কম্পিউটারে কি নেবে? CENTER। যেমন ধর কালার, COLOUR, এটা হচ্ছে ব্রিটিশ স্পেলিং, কিন্তু তুই কম্পিউটারে লেখ, দেখাবে COLOR, কারেকশন করে COLOR করবে। যেমন প্রোগ্রাম, PROGRAMME, এখানে কি নেবে? এখানে নেবে হচ্ছে PROGRAM। যে কোনো কম্পিউটারে দেখবি প্রোগ্রাম যেটা লেখা থাকে, MME লেখা থাকে না। তাহলে আমেরিকানরা আই এর পর উইল ব্যবহার করে শ্যালের পরিবর্তে, এটা ওদের নিয়ম। আর ব্রিটিশদের নিয়ম কি? আই এর পর শ্যাল ব্যবহার করা। সুতরাং যেহেতু বর্তমানে ভারতবর্ষ আমেরিকা এবং ব্রিটিশ দু দেশের ভাষাকেই সহজাতভাবে গ্রহণ করেছে, তাই এখন তুই যেটাই লেখ কাটবে না। কিন্তু ব্রিটিশ ইংরাজি অনুসারেও 4টি এমন ক্ষেত্র আছে যেখানে তোকে আই এর পর শ্যাল নয়, বরং উইল ব্যবহার করতে হবে। আমি রিপিট করছি, ব্রিটিশ ইংলিশ অনুসারে তো আই এর পর শ্যাল ব্যবহার করাটাই দস্তুর, কিন্তু 3টি এমন ক্ষেত্র আছে বা 4টি এমন ক্ষেত্র আছে যে ব্রিটিশ ইংরাজিতেও আই এর পর শ্যাল নয়, বরং উইল ব্যবহার করবি। তাহলে সেই ক্ষেত্রগুলো কি কি? আমরা যদি এক এক করে ক্ষেত্রগুলোতে আসি, সবার প্রথম দেখ, আমরা ক্ষেত্র নাম্বার 1-এ যাচ্ছি। এটা একটু মুছতে হবে, হ্যাঁ, আমাকে 1টা মিনিট সময় দে বাবা। কোনটা দিয়ে মুছে? অল ড্রয়িং, ঠিক আছে। যেমন দেখ, ক্ষেত্র নাম্বার 1 যদি ডিটারমিনেশন বোঝায়, অর্থাৎ এমফাসিস বা জোর দেয়া। ধর তোকে বললো যে তুই মার্কেটে যাবি, কি হবে? আই উইল গো টু মার্কেট, আই উইল গো টু মার্কেট। তো এখানে আমরা উইল ব্যবহার করব না। আমি ধরে নিচ্ছি যে আমেরিকান ইংলিশ আমরা চালাই না সেই ক্ষেত্রে, কারণ আমেরিকান ইংলিশ চালালে তো সব ক্ষেত্রেই উইল কার্যকর। তাহলে এখানে হবে আই শ্যাল গো টু মার্কেট। কিন্তু ডিটারমিনেশন কি বোঝাবে? মনে কর লকডাউন চলছে, তুই বেরোলে পুলিশ একদম মেরে লাল করে দেবে পিঠ, কিন্তু তোর তবুও মাংস কেনা চাই। তুই বললি যাই হয়ে যাক, পুলিশের মার খাই, আমি বাজারে যাবই। তাহলে কি হবে? আই উইল গো টু মার্কেট বাই হুক অর বাই ক্রুক। তখন আই এর পর উইল হবে। 2 নম্বর হচ্ছে, যদি তুই ডিটারমিনেশন নয়, বরং কাউকে প্রমিস করিস, তাহলে সেক্ষেত্রেও আই এর পর আমরা উইল লিখবো, শ্যাল লিখবো না। এবং এটা ব্রিটিশ আমেরিকান দুটো ইংরেজি অনুসারেই। আমেরিকান ইংলিশ অনুসারে তো তুমি যা কিছুর পরে উইল লেখো, যায় আসে না, কিন্তু ব্রিটিশ ইংলিশ অনুসারে আই এর পর শ্যাল লেখা উচিত। কিন্তু যদি তুই কাউকে প্রমিস করিস, সেক্ষেত্রে আমরা উইল লিখব। যেমন দেখবি, আমরা সিনেমাতেও দেখি, যখন কেউ কাউকে বলে যে আমি তোমাকে ছেড়ে যাব না, তখন কিন্তু বলে না আই শ্যাল নট লিভ ইউ, কি বলে? আই উইল নট লিভ ইউ। অথবা দেখবি যেটা ম্যারেজ প্রপোজাল, তো সেখানেও বলে আই উইল ম্যারি ইউ, কখনোই বলে না আই শ্যাল ম্যারি ইউ। এবং ভেবে দেখ, আই শ্যাল ম্যারি ইউ এর মানেটা একটা ভয়ঙ্কর হবে। আই শ্যাল ম্যারি ইউ কিন্তু সেন্স অফ প্রমিস বোঝাবে না, বরং ইনফরমেশন বোঝাবে। কিরকম হবে টোনটা? ধর বললো আমি বাজারে যাই, তাহলে আই শ্যাল গো টু মার্কেট, আই শ্যাল বাই সাম ফ্রুট, আই শ্যাল কাম ব্যাক হোম, আই শ্যাল ম্যারি ইউ। মানে আমি বাজার যাব, আমি আলু পটল তরকারি কিনবো, আমি বাড়ি ফিরবো, আমি তোমায় বিয়ে করব। মানে ব্যাপারটা কেমন খেলো খেলো হয়ে গেল না?
বিয়ে করাটা হচ্ছে একটা সেন্স অফ প্রমিস থাকবে, মানে তুমি ছাড়া আর কেউ নেই, এই যে সেন্সটা, দ্যাট হ্যাজ বিন ডেলিভার্ড থ্রু উইল, ফার্স্ট পার্সনের সাথে উইল দিয়ে এটা ডেলিভার হবে। 3 নম্বর হচ্ছে থ্রেট। তুই যদি কাউকে থ্রেট করিস তাহলে আই শ্যাল নয় বরং আই উইল ব্যবহার করবি। দেখবি অনেক পুরনো দিনের বস্তা পড়া প্রসেনজিতের ঘাগরা পড়া নায়িকা ঋতুপর্ণা একচোখা গুন্ডাকে থ্রেট করছে, আই উইল কিল ইউ। কখনো বলে না আই শ্যাল কিল ইউ। আই শ্যাল কিল ইউ এর মানেটা কি হবে, সেন্সটা কি হবে, সেই একই। আই শ্যাল গো টু মার্কেট, আই শ্যাল বাই সাম ফ্রুট, আই শ্যাল কাম ব্যাক টু মাই হোম, আই শ্যাল কিল ইউ। মানে আমি বাজার যাব, আলু পটল তরকারি কিনবো, বাড়ি ফিরবো, ওয়েট করিস তোকে খুন করব, সেটা তো নয়। কিন্তু তুই যখন বলছিস আই উইল কিল ইউ, তখন সেই প্রসেনজিতের আমি তোকে ছাড়বো না, এই যে সেন্সটা, এই যে থ্রেট, দ্যাট হ্যাজ বিন ডেলিভার্ড। 4 নম্বর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, মানে ওই ইফ দিয়ে। তো ইফ দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হয়, তো তখন মেইন ক্লজে আমরা আই শ্যাল না লিখে আই উইল লিখি। আমি কি সবাইকে বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি আমি রাখছি। নেক্সট ক্লাসে এর পর থেকে করব। আর বলে রাখি এখানে, এই সেগমেন্টটা বেশ কিছুদিন চালাবো, হ্যাঁ, কারণ মানে আমি অন্য কোনো টপিকে যাব না, আমি ট্রান্সলেশন 2-3টে ক্লাস করিয়ে নিয়ে আবার অন্য পার্টে যাব, কারণ এটা না মানে আমি চেষ্টা করব এই সপ্তাহেই আরেকটা ক্লাস দেওয়ার, যদি তোমরা করতে ইচ্ছুক থাকো। কারণ একটা গ্যাপ পড়ে গেলে মানে এটা না খুব মানে লিঙ্ক, এটার সাথে ওটা খুব লিঙ্ক। তোমাদের শুধু একটাই কাজ থাকবে এই সপ্তাহে, আমি মেবি রবিবার একটা এক্সট্রা ক্লাস নিয়ে নেব তোমাদের, ট্রান্সলেশন ওরিয়েন্টেড। তোমরা একটা জিনিসকে ইংরাজি নয় বাংলায় অন্যরকম ভাবে ভাবো, যে কোনো কথাকে বাংলায় অন্যরকম ভাবে ভাবো। ধরো একটা সেন্টেন্স দেখলো, আরে সকালবেলা সূর্য উঠলো সবে, তাহলে এখন সকাল, সূর্য উঠলো সবে, এরকম। অথবা এই বাক্যটাকেই বলো, সূর্য উঠলো সবে কারণ এখন তো সকাল, ঠিক আছে। অথবা সবেমাত্র সকাল হলো কারণ আকাশে এইমাত্র সূর্যকে উঠতে দেখলাম। অথবা সূর্য উঠেছে তার মানে এখনই সকাল হলো। 4 রকম ভাবে ভাবলাম। কিংবা ধরো দেখা গেল একটা জায়গায় তোমায় কেউ বললো, এই যা 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 দেখ রান্নাঘরে কে বেড়াল মাছ চুরি করছে। তুমি সেন্টেন্সটাকে এইভাবে ভাবো, রান্নাঘরে মাছ আছে, আরে একটা বিড়ালও তো দেখা যাচ্ছে, মনে হয় মাছটাই চুরি করছে। অর্থাৎ বাংলা বাক্যটাকে তুমি প্যারাফ্রেজ করার প্রস্তুতি মনে মনে নাও। এই কাজটা যখন হয়ে যাবে না, তখন দেখবে তুমি ইংরাজিতেও প্যারাফ্রেজ করতে পারবে। কারণ সরাসরি বাংলা থেকে ইংরাজিতে ডিরেক্ট প্যারাফ্রেজ করা, যেহেতু তোমরা আমি দেখলাম যেটুকুনি অধিকাংশই নভিস, তোমাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে। আমি তোমাদেরকে একটা সিনেমার কথা বলবো, তোমাদের প্রথম প্রথম মনে হবে আদু স্যার একই জিনিস পড়াচ্ছে, ইংরাজি পড়াতে গিয়ে বাংলা পড়াচ্ছে। একটা সিনেমা পারলে দেখে নিও, বা তোমাদের অনেকের দেখা আছে, দ্য ক্যারাটে কিড, দেখেছো কেউ? জ্যাকি চেনের বই, দ্য ক্যারাটে কিড। মাইক অন করো, তোমাদের অপশন আছে মাইক অন করার। না স্যার, আমি দেখিনি। আর কেউ? ক্যারাটে কিড, আমিও দেখিনি, প্রথম নাম শুনলাম। ঠিক আছে, সিনেমাটা এমনি তোমরা হ্যাঁ হ্যাঁ দেখেছি। দেখবে। ওখানে জ্যাকি চেন প্রথমে বাচ্চাটাকে শুধু নানা রকম অঙ্গভঙ্গি শেখাচ্ছে, ক্যারাটে শেখাচ্ছে না। কিন্তু ও পরে রিয়েলাইজ করলো, মানে ওকে কাপড় কাচতে বলছে, ওকে বলছে ইয়ে করতে, মানে স্কিপিং করতে। ও পরবর্তীকালে যখন ফাইট করতে গেল, ও তখন দেখলো ওটাই হচ্ছে একটা ক্যারাটের আঙ্গিক। সুতরাং আমরা প্রথমে একটা বাংলা বাক্যকে নানা রকম আঙ্গিকে ভাবার চেষ্টা করব, এবং ট্রান্সলেশন দেখবে, তারপর তুমি অন্য বাংলা বাক্য যার মানে সেম সেটার করবে, তোমার অটোমেটিক্যালি ভাবানুবাদ হয়ে যাবে। তাহলে তোমরা যদি সম্মতি দাও, আমি আজকের ক্লাসটা এখানে শেষ করতে পারি। ঠিক আছে, আমি এই সপ্তাহে চেষ্টা করছি রবিবার বসার। কারুর খুব বোরিং লাগেনি তো? মানে খুবই বেসিক জিনিস করিয়েছি যদিও, তবে না 12 জন স্যার, নিয়ে খুবই ক্লাস শুরু ইন্টারেস্টিং করেছি, লাগলো। 11 জন আছে যখন, তাহলে আশা করি কারুর ক্লাস খারাপ লাগেনি।
না স্যার, চলো খুবই ভালো লাগলো স্যার। ঠিক আছে, তোমাদের ভালো লাগলেই ভালো। এখানে আজকে ক্লাস শেষ করছি। আমি এই উইকে আরেকটা এর ওপর ক্লাস নেব। প্রত্যেকে ভালো থেকো। গুড নাইট। গুড ওকে নাইট স্যার, স্যার। গুড নাইট। গুড নাইট। হ্যাঁ।